নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, নেতাকর্মীদের বিজয় উল্লাস। এখন পর্যন্ত 212 আসনে বিজয়ী ধানের শীষ, 76টিতে 11 দল, ভোট পড়েছে প্রায় 60%। ধানের শীষের বড় জয়ে বিজয়ীদের ফুল দিয়ে বরণ সমর্থকদের, বিশেষ দোয়া মোনাজাত। রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। নির্বাচনে বড় বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্র, চীনের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের 72 ঘন্টার নিরবচ্ছিন্ন বিশেষ সম্প্রচারে রয়েছে আপনাদের সঙ্গে আমি মাকসুম আলম খান। বিভিন্ন খবর জানাবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি, ভূমিধস জয় পেয়ে নেতাকর্মী এবং ভোটারদের সঙ্গে উল্লাসে মাতেন প্রার্থীরাও। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। রোববারের মধ্যে সরকার গঠনের আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক, একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। বিএনপির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার পরই আনন্দ উল্লাসে মাতেন কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা। ফুলের মালা পরিয়ে এবং তোড়া হাতে অভিনন্দন জানানো হয় প্রিয় নেতাকে। পাড়া মহল্লায় অনেকেই মাতেন রং খেলায়। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি 2/3 আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপির মহাসচিব। বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। বিএনপি নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম 11 আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা 1 আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয় হচ্ছে। পাবনা 5 আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ করতে দেখা যায় তাদের। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। যারাই ভালো ফলাফল করেছে, ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। এছাড়া রাজশাহী 3 আসনে শফিকুল হক মিলন ফেনী 2-এ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নুল আবদিন ভিপি, সুনামগঞ্জ 3-এ কয়সর এম আহমদ এবং চাঁদপুর 3 আসনে শেখ ফরিদ আহমেদ মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবেগে আপ্লুত কণ্ঠে জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি, বেসরকারি ফলাফলের পরবর্তী নানা খবরাখবর জানাবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী জিনাতারা যশোয়া। আপনার সঙ্গে মাঠের রিপোর্টাররা কারা কারা যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সবশেষ খবর জানাবেন। মাকসুম, আমরা যেমনটা জানি যে নিরঙ্কুশ জয় লাভের পর বিএনপির থেকে বলা হয়েছে যে তেমন কোনো বিজয় উল্লাস মিছিল না করার জন্য এবং বাদ জুমা যেহেতু শুক্রবার বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। এই মুহূর্তে আমাদের এক সহকর্মী আছেন বায়তুল মোকাররমের মাসুদুর রহমান। আমরা একটু সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব মাসুদের সঙ্গে। এই মুহূর্তে আছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে। কিছুক্ষণ আগে এখানে বিএনপি যে ঘোষিত কর্মসূচি, আজকে বিএনপি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়, পাশাপাশি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া এবং মোনাজাতটি ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং বায়তুল মোকাররমের
পক্ষ থেকে এই যে এই দোয়া ও মোনাজাতটি করা হয়েছে এবং এই দোয়া ও মোনাজাতে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে আসেন তারা সহ দলের নেতাকর্মী যারা ছিল তারা এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং সবাই আসলে একটি বিষয় বলেছেন এবং দোয়াতেও এটি চাওয়া হয়েছে যে অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করতে যাচ্ছে এবং এই জায়গায় যারা প্রধানমন্ত্রী হবেন, যারা মন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বসবেন, তারা যাতে বাংলাদেশের জন্য কাজ করেন, তারা যেন দেশেরকে এগিয়ে নিয়ে জন্য কাজ করেন, মানুষের জন্য হয়ে কাজ করেন, এই বিষয়গুলোই দোয়া চাওয়া হয়েছে এবং যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই ভালোভাবে বাংলাদেশ চলতে পারে, কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, কোনো ধরনের ক্ষুধা দারিদ্রতা তৈরি না হয়, এভাবেই যাতে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নতুন সরকার, এই প্রত্যাশাগুলোর কথাই কিন্তু এখানে যারা এসেছে তারা জানিয়েছে এবং পাশাপাশি মোনাজাতেও এই জিনিসটি চাওয়া হয়েছে। ঢাকা সহ সারা বাংলাদেশেই বিএনপির এই কর্মসূচি এবং বিভিন্ন মসজিদে কিন্তু এই যে এই জুমার নামাজের পরে এই দোয়াটি অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি অন্যান্য যে সকল ধর্মীয় উপাসনালয়গুলো ছিল সেখানেও কিন্তু একই ইস্যুতেই দোয়া ও মোনাজাত করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে শুকরিয়া জানানো হয়েছে যে দেশের জনগণ যে তাদেরকে আসলে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠন করার জন্য বিজয়ী করেছে বিভিন্ন আসনে, সেই বিষয়টিও তারা শুকরিয়া হিসেবে তারা এই মোনাজাতটি তারা আয়োজন করেছিল এবং তাদের যারা এখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা এটি বলেছেন যে তারা আসলে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে প্রায় 20 বছর পর এই যে সরকার গঠন করার যেই সুযোগটি তাদের সামনে এসেছে এবং অনেক দীর্ঘ সময় পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এবং এই যে তারেক রহমানের বিষয়টি যেহেতু সবার সবচেয়ে বেশি সামনে এসেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, এই কারণে সবাই কিন্তু তারেক রহমানের নাম মেনশন করে তার কাছে আসলে বিভিন্ন দাবি দেওয়াগুলো এখানে উপস্থাপন করছেন এবং বলছেন যে তিনি আসলে তার নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে যাবে এবং যত ধরনের অনিশ্চয়তা ছিল এই যে 5 আগস্টের পর যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং যে কারা অন্তর্বর্তী সরকার কবে যাবেন বা কারা নতুন আসবেন, এই যে এই সংখ্যাটি এই যে নির্বাচনের মাধ্যমে শেষ হলে এবং বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের একদমই 15 ফেব্রুয়ারি তারা এই যে সরকার গঠন করবেন, এই অবস্থায় তারা তাদের যে কার্যক্রম সেটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মুরসালিন হক জুনায়েদ, তিনি একটু তার কাছে আমরা যেতে চাই বিএনপি কার্যালয়ে। বিএনপির নির্বাচিত যিনি এখন বিএনপির চেয়ারম্যান এবং নির্বাচিত হয়েছেন সদ্য তারেক রহমান, ইতিমধ্যে তিনি আজকে জুমা নামাজ শেষে এই গুলশান কার্যালয়ে এসেছেন, যে তার যে কার্যালয় সেই কার্যালয়ে রাজনৈতিক কার্যালয়ে তিনি এসেছেন। এই মাত্র আপনারা জানেন যে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে বিএনপি বিজয় লাভ করেছে। ইতিমধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়েছে, সেই ঘোষণায় বিএনপি ইতিমধ্যে তারা বেশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন এবং তারা সরকার গঠন করছেন এবং শীঘ্রই তারা বিএনপির চেয়ারম্যান সহ যারা এমপি যারা রয়েছেন তারা সবাই শপথ নিতে যাচ্ছেন এবং খুব শীঘ্রই প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকালকে কিন্তু এই কার্যালয়ে অবস্থান করেছিলেন এবং এই কার্যালয়ে কিন্তু রাত 3টা পর্যন্ত তিনি এখানে ছিলেন এবং তিনি কিন্তু নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেছেন এবং তার দলকে তিনি বিজয়ী করে এনেছেন এবং তারা এখন সরকার গঠনের যে প্রক্রিয়া, যে প্রস্তুতি সেটি কিন্তু এখন নিচ্ছেন। বলা যায় যে কার্যালয়ে যে তিনি এসেছেন জুম্মার নামাজ শেষে এবং তিনি এখানে এই কার্যালয়ে বসে এখন তিনি তার নেতাকর্মীর সাথে কথা বলবেন, কীভাবে তাদের পরবর্তী কার্যক্রম ঠিক হবে সেই বিষয়গুলো তারা নির্ধারণ করবেন। আপনারা জানেন যে 2-1 দিনের মধ্যে অর্থাৎ কর্মদিবস শুরু হলেই 2-1 দিনের মধ্যে হয়তো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই আনুষ্ঠানিকতার পরে তারা মন্ত্রিপরিষদ গঠন করবেন এবং কীভাবে সরকার গঠন করবেন, সরকার পরিচালনা করবেন সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু তৈরি হয়েছে। সব মিলে বলা যায় যে তাদের যে এখন সরকার গঠনের মাত্র সময়ের ব্যাপার, এখন যেহেতু তারা বিজয়ী হয়েছেন ইতিমধ্যে সে খবর কিন্তু চলে এসেছে এবং ফলাফল নির্ধারিত হয়েছে। সব মিলিয়ে তাদের এখন স্থায়ী কমিটির একটা বৈঠক হওয়ার কথা হচ্ছে বিকেল নাগাদ এবং সেই স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী করণীয় ঠিক করা হবে এবং সেই স্থায়ী কমিটির বৈঠকে তারা জানতে পেরেছে যেহেতু এখনও পর্যন্ত সবাই ঢাকায় এসে অনেকে পৌঁছেছেন, স্থায়ী কমিটির সদস্য যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা হয়তো এই কার্যালয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি প্রেস উইংয়ের মাধ্যমে। তারা জানিয়েছেন যে স্থায়ী কমিটির বৈঠক আজকে বিকাল নাগাদ হবে এবং যেই বৈঠকে পরবর্তী সরকার গঠনে তারা কীভাবে ভূমিকা রাখবেন এবং সরকার গঠনের ক্ষেত্রে তারা মন্ত্রিপরিষদ কীভাবে গঠন করবেন
কারা তাদের সঙ্গে থাকছেন, কারা থাকছেন, এবং এছাড়াও যেসব জায়গাতে তারা বিজয়ী হননি সেসব বিষয় নিয়েও বেশ তারা পর্যালোচনা করবেন, কেন তাদের প্রার্থীরা সেসব জায়গায় বিজয়ী হয়নি, এবং যারা বিজয়ী হয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু আলোচনার মধ্যে আসবে এই সরকার গঠনের প্রক্রিয়ায়। সেই বিষয় যদি বলা যায় যে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আলোচনা করবেন, বসবেন, এবং হয়তো বিকেল নাগাদ আমরা জানতে পেরেছি বিকেল নাগাদ একটি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যে স্থায়ী কমিটির বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা হবে। সরকার গঠনের প্রক্রিয়া, মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া সব কিছু মিলিয়ে সেই বিষয়গুলি আলোচনা হবে। তো আমরা এখন যাব ঠাকুরগাঁও, যেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, যিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁওয়ের শুরুতে যদি নির্বাচনী তথ্য একটু জানিয়ে রাখি, ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা নিয়ে গঠিত 3টি আসনে জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা। আমি রয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলা, এটি ঠাকুরগাঁও 1 আসন, যেখানে ধানের শীষে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। 97,373টি ভোটের ব্যবধান, তার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। তিনি মোট ভোট পেয়েছেন 2,36,308টি, অর্থাৎ বিরাট ভোটের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। গতকালকে বেসরকারিভাবে আমরা ফলাফল পেয়েছি, আজকে আনুষ্ঠানিকভাবে সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা দেখছি, আমরা দাঁড়িয়ে রয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বাসভবন, এবং ঠিক তার পাশেই ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়। নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন, ফুলের শুভেচ্ছা জানাতে তারা আসছেন। যদিও বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগেই ঠাকুরগাঁও ত্যাগ করেছেন ঢাকার উদ্দেশ্যে, এখানে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। বিএনপি 3টি আসনেই যেহেতু বিজয়ী হচ্ছে, এবং একই সঙ্গে 2/3 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ফলে মানুষের যে প্রত্যাশার জায়গা রয়েছে সেসবের কারণে কিন্তু আসলে তারা এসেছেন। সাধারণ মানুষ কিন্তু এই জায়গাটিতে জটলা করেছে। সকাল থেকে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও কিন্তু আসলে তিনি মানুষজন এসেছেন, ধারাবাহিকভাবে তিনি কথা শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেসব বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে। মাকসুম, আপনি দেখছিলেন যে বায়তুল মোকাররম থেকে আমাদের সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন যে সেখানে যারা আছেন, নামাজ পড়তে এসেছেন ঢাকার নানা প্রান্ত থেকে, তারা বলছেন যে যেহেতু সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে নানান দাবি দেওয়া তুলে ধরেছেন, এবং আজ বিকেলে একটি স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক রয়েছে, সেটিও আমরা জানতে পেরেছি। বিএনপির যারা জয়লাভ করেছেন তাদের আসলে নেতাকর্মীদের মাঝে একটা স্বস্তি বা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ঠিক একইভাবে নির্বাচন কমিশনের কিন্তু আমরা একটা স্বস্তি দেখতে পাচ্ছি। ইলেকশনে কিন্তু তারা খুবই ঐতিহাসিক একটা ইলেকশন হয়েছে এমনটা তারা বলছেন। এখন পর্যন্ত 212 আসনে জয় পেয়েছে ধানের শীষ, 72 আসন পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, এছাড়া স্বতন্ত্র 6 এবং ইসলামী আন্দোলনের 1 প্রার্থী জয় পেয়েছেন। সকালে আগারগাঁওয়ে ব্রিফিংয়ে ইসি জানায় 59.44% ভোট পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী দিনের পাথেয় হয়ে থাকবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলেও জানান তিনি। আমরা 297টা কেন্দ্রের বেসরকারি ফলাফল আপনাদেরকে জানিয়েছি। চট্টগ্রামের 2 আসনের ফলাফল আমরা চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশনায় এটা একটু আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে রেল আছে সেখান থেকে বিচ্যুত না হই, এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। জনগণের ভোটে 2/3 জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সকালে নির্বাচন কমিশনে এই কথা জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কারো কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের দায়িত্ব তাদেরই। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। মনে কষ্ট আছে তাদের, তারা কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে
যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। বিজয় উল্লাসে মাতোয়ারা পুরো দেশ। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে, এমনটাই আশা প্রকাশ করেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে। ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে, আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড় একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দ্বারা বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলো তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হয় সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। আবারও যুক্ত হব স্টুডিওতে জিনাতারা যশোয়ার কাছে। যশোয়া, আমরা দেখছিলাম সাধারণ মানুষের কিন্তু নতুন সরকারের কাছে আশা আকাঙ্ক্ষার জায়গাটা একেবারে তুঙ্গে। আপনার সঙ্গে এই মুহূর্তে কারা যুক্ত আছেন, মাঠের আর কি কি খবর আছে? জি মাকসুম, সাধারণ মানুষের সরকারের কাছে না, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে উল্লেখ করেও তারা নানান প্রত্যাশার কথা বলছেন। আমরা একটু মাঠ পর্যায়ে যাব চট্টগ্রামের সহকর্মী কমল দে আছে সেখানে। কমল, আমাদের জানাবেন সেখানকার জনগণ কি প্রত্যাশার কথা বলছেন? চট্টগ্রামের 16টি আসনের ক্ষেত্রে নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনে আসনের দিক থেকে কিন্তু বিএনপির ভূমিধস বিজয় হয়েছে বলা চলে। 16টি আসনে 14টি পেয়েছে বিএনপি। তবে ভোটের ব্যবধানের ক্ষেত্রে অনেকটা কমিয়ে এনেছে প্রধান প্রতিদ্বন্দ্বী থেকে দাঁড়িপাল্লার প্রতীকে জামায়াত ইসলামী। আমরা জানি চট্টগ্রাম একসময় বলা হতো বিএনপির দুর্ধর্ষ ঘাঁটি বড় হিসেবে পরিচিত, কিন্তু এই চট্টগ্রাম এখানে 16টি আসন, মিরেশ্বরে চট্টগ্রাম 1 আসনে যথারীতি জয় পেয়েছে বিএনপির প্রার্থী রয়েছেন সেখানকার এবং নুরুল আলমিন চেয়ারম্যান। দ্বিতীয় স্থানে যদি বলি আমরা ফটিকছড়ি, সেখানে কিন্তু জামাতকে হারিয়ে আসন যেটা অক্ষুণ্ণ রেখেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের যথারীতি বিএনপি পেয়ে গেছে মোস্তফা কামাল পাশে, সেটিও বিএনপির ঘাঁটি বলা চলে। চট্টগ্রাম 4 আমরা যদি বলি সেটা হচ্ছে চট্টগ্রাম 4 চট্টগ্রামের হাটাজারি আসন। সেই হাটাজারি আসনের মধ্যে এবার চমক দেখিয়েছে মীর হেলাল এবং তিনি জয় পেয়েছেন অন্তত চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন, সেখানে জয় পেয়েছেন আসলাম চৌধুরী যথারীতি বিএনপির ঘাঁটি হিসেবে, এবং চট্টগ্রাম 5 হাটাজারি আসন সেখানে জয় পেয়েছেন মীর হেলাল, তরুণ উদীয়মান নেতা মীর হেলাল। এবং চট্টগ্রাম 6 এর মধ্যে রয়েছেন হুমাম কাদের, জিতে রাঙ্গুনিতে জিতেছেন, রাউজান থেকে জিতেছেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী। আমরা বলছি বিএনপির ঘাঁটির কথা বলছিলাম। চট্টগ্রাম 8 আসন থেকে জিতেছেন মোহাম্মদ এরশাদুল্লাহ, তিনিও বিএনপির। এবং চট্টগ্রাম 9 সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বলা হয়ে থাকে। চট্টগ্রাম 9 আসনে যে জিতবে সেই সরকার গঠন করে, সেটি স্বাধীনতা পরবর্তী হয়ে আসছে। এবারও চট্টগ্রাম 9 আসন থেকে জয় পেয়েছে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। চট্টগ্রাম 10 থেকে তরুণ নেতা যদি বলি সেটি হলো সাইদ আল নোমান তুর্য, তিনিও জামাতকে হারাতে পেরেছেন। চট্টগ্রাম 11 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরপর 4 বা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনিও এবার চট্টগ্রাম 12তে বলা চলে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 14টিতে বিএনপি পেয়েছে 2টি আসন যথারীতি ধরে রাখতে পেরেছে সাতকানিয়া আসন, সাতকানিয়া লোহাগাড়া থেকে জামাত, এবং পার্শ্ববর্তী বাঁশখালী থেকেও জামাত ইসলামের তাদের প্রার্থী থেকে জিতিয়ে আনতে পেরেছে। তো বলা চলে আসনের দিক থেকে কিন্তু বিএনপির ভূমিধস বিজয় হলো। জামায়াত ইসলামী 2টি আসনের পাশাপাশি তাদের ভোটের ব্যবধানটা অনেকটা কমিয়ে এনেছে। তো চট্টগ্রামে আজকে কিন্তু একটি উৎসব ভাব রয়েছে বিএনপির প্রার্থী জয় হওয়ার কারণে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং 16টি আসনের মধ্যে 14টি পেয়েছে বিএনপি, 2টি জামায়াত ইসলামী।
চট্টগ্রাম থেকে সহকর্মী কমল দে যুক্ত হয়েছিল। মাকসুম জানাচ্ছিলেন যে চট্টগ্রামে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আপনি জানেন বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে। একটি তথ্য আপনার মাধ্যমে আমাদের যে দর্শকরা আছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে এবং সেখানে আগামী সরকার গঠনের কি প্রক্রিয়া হবে সামাজিক কার্যক্রম জামায়াতের প্রতি মানুষের ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবারের ঐতিহাসিক এই নির্বাচনে। দীর্ঘ 17 বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা থাকলেও বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। অতীতের ধারাবাহিক শিষ্টাচার বহির্ভূত রাজনীতি থেকে বেরিয়ে সহাবস্থানে পরিবেশ তৈরির চিত্র বাস্তবে দেখিয়েছে বিএনপি, জামায়াত সহ নির্বাচনে অংশ নেয়া দলগুলো। ত্রয়োদশ এই নির্বাচনে 299টির মধ্যে 2/3 বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী সরকারে এসে 4 দফা দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের যে নির্বাচনী ইতিহাস আমরা দেখি, সেই নির্বাচনী ইতিহাসে এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি। কতগুলো জরিপ দেখছিলাম বিভিন্ন পর্যায়ে, সেই জরিপে তো সব জায়গাতেই বিএনপি এগিয়েই ছিল। কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা। এবারের নির্বাচনে আলোচনা, সমালোচনা ও নিজেদের সম্ভাবনার অতীতের সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নেবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতার বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম দলটির অবস্থান ইতিবাচক সাড়া ফেলছে বলছেন বিশ্লেষকরা। তাদের তো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। সময় মতো জনগণের স্বার্থে সংশ্লিষ্ট ইস্যুগুলোকে পিক করা, এটা একটা বড় বিষয়। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনোত্তর জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়েই। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা, শঙ্কির মানসিকতা থেকে বেরিয়ে দূরদৃষ্টি সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবেন নতুন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মাঠ পর্যায়ের ফলাফলে ধানের শীষের জয় জয়কার। সেই সঙ্গে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। 2025 সালের গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাতুর দলকে এক সুতোয় গেঁথে নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনলেন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন দেশের পরবর্তী কাণ্ডারি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে প্রাণের সঞ্চার হয়েছিল ব্যালট বাক্সে তারই প্রতিফলন দেখল দেশবাসী। 1991 ও 2001 সালের পর এটি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ যুগপৎ আন্দোলনের ফসল হিসেবেই এই গণরায় পেয়েছে দলটি। তারেক রহমানের এই রাজনৈতিক যাত্রা মোটেই সহজ ছিল না। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে শুরু করে 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে চরম সংকটে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দায়িত্ব পান দলের চেয়ারম্যান হিসেবে। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পেছনে ছিল তার বড় ভূমিকা। এবার প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন এই শীর্ষ নেতা। সব বাধা পেরিয়ে 20 বছর পর আবারও গণভবনের চাবিকাঠি এখন বিএনপির হাতে, যেখানে তারেক রহমানের নেতৃত্বেই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আবারও যুক্ত হব স্টুডিওতে জিনাতারা যশোয়ার কাছে। যশোয়া, এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন সবাই? আপনার সঙ্গে কারা যুক্ত আছেন, এখন কি জানাচ্ছেন মাঠের খবর?
মাকসুম, একদম আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে বিএনপি যখনই নিরঙ্কুশ জয় লাভ করেছে তারপর থেকে জনগণের প্রত্যাশা বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি প্রকাশ পাচ্ছিল একে একে, সেগুলো আমাদের সহকর্মীরা মাঠ থেকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে একটু কক্সবাজারে যেতে চাই, আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল আছেন কক্সবাজারে। রুবেল, একটু জানাবেন সেখানকার পরিস্থিতি কি, জনগণ কি প্রত্যাশা রাখছেন নতুন যে আগামী সরকার হবেন, সরকার প্রধান হবে তাদের কাছে? আমরা পরবর্তীতে মাকসুম আবারও চেষ্টা করব কক্সবাজারে যাওয়ার। সুজাউদ্দিন রুবেল আমাদের সহকর্মী আছেন, তার সঙ্গে কথা বলার। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমাদের যেসব সহকর্মীদের সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম, যেমনটা জানিয়েছিলাম যে জনগণের প্রত্যাশা অনেক, তারা আশা করেন যারাই সরকার গঠন করবে নতুন বিএনপি, তারা যেন জনগণের প্রত্যাশার কথা মাথায় রাখেন। একেবারে যশোয়া, আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হবে। আরো অনেকেই কথা বলেছেন, আমাদের হাতে রিপোর্ট আছে, আমরা দেখে আবারও আসবো আপনার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পেয়েছেন বিএনপির নারী প্রার্থীরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ভোটের লড়াইয়ে হেরে যান 4 জন। তবে একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন দলটি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমেন ফারহানা। আর জাতীয় সংসদে 7 নারীর এই অংশগ্রহণ ইতিবাচকভাবে দেখছে জনগণ। একাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে যান ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ এবং টিভি টকশোতে দেয়া বক্তব্যে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ত্রয়োদশ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে মাঠে নামেন তিনি, লড়েন হাঁস প্রতীকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কৃত হন দল থেকে। নির্বাচনের ফলে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা 37,568 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন 79,927 ভোট। এবারে নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 নারীকে মনোনয়ন দেয় বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিদ্বন্দ্বিতা করেন 10 জন। ভোটের চূড়ান্ত ফলাফলে বিএনপি থেকে মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রীতা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন, সিলেট 2-এ তাহসিনা রুশদির লুনা, ফরিদপুর 2-এ শামা ওবায়েদ, ফরিদপুর 3-এ নায়েব ইউসুফ কামাল, নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল বিজয়ী হন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান ঢাকা 14 আসনের সানজিদা ইসলাম, শেরপুর 1-এর সানসিলা জেবরিন, মাদারীপুর 1-এ নাদিরা চৌধুরী এবং যশোর 2 আসনে সাবিরা সুলতানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কয়েকটি দল জোট ও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন 109 জন নারী প্রার্থী। মাসুদুর রহমান, সময় সংবাদ। এদিকে নির্বাচনে এখন পর্যন্ত 76টি আসনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জয়লাভের খবর শোনা যাচ্ছে। জেলাগুলোতে চলছে নেতাকর্মীদের বিজয় উল্লাস। বিভিন্ন জায়গায় কুশল বিনিময়ের সঙ্গে সঙ্গে চলছে মিষ্টি বিতরণ। এদিকে নিজ এলাকার সহিংসতা বন্ধে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাওয়ার কথা জানিয়েছেন নোয়াখালী 6 হাতিয়া আসনের বিজয়ী হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বাড়িতে বিজয়োল্লাস। নেতাকর্মীরা ফুল দিয়ে জানান শুভেচ্ছা। রংপুর 2 আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে 1,34,187 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে সঠিক বিচার। আমি বর্তমান যে আমার বিজয় বা জামাত ইসলামীর যে অবস্থা, তাতে এখানে জনগণের যে অভূতপূর্ণ সাড়া পেয়েছি, এটা আমার ভুলবার কিছু নয়। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নোয়াখালী 6 আসনে একাধিক সহিংসতায় 13 জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করতে যান আব্দুল হান্নান মাসুদ। বলেন, সহিংসতা বন্ধে পুলিশ নয়, সরাসরি তারেক রহমানের কাছে যাবেন তিনি। উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। আমি ওনার মাধ্যমে এটা ব্যবস্থা নিব, আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন পিরোজপুর 1 আসনের বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি। শুক্রবার দুপুরে শহরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সর্বপ্রথম যে কাজটি করতে চাচ্ছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন গাইবান্ধা 4 আসনের মোহাম্মদ শামীম কায়সার। অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ এলাকার উন্নয়নকে প্রাধান্য দেন তিনি। আমার নিজেরই কমিটমেন্ট থাকবে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি কর্মসংস্থান, মানে শিল্প একটা বিপ্লব, এটার একটা বিপ্লব আমাদের চেষ্টা আছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তি সাতক্ষীরা 1, 2, 3 ও 4 আসনের জামায়াত প্রার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেসরকারি ফলাফলপত্র। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।
আবারও স্টুডিওতে যুক্ত হব জিন্নাতারা যশোয়ার সঙ্গে। যশোয়া, জামায়াতে ইসলাম কিন্তু ৭৬টি আসনে তাদের জয়লাভের খবর পাওয়া যাচ্ছে। জামায়াতে ইসলাম এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের তাদের নেতাকর্মীরা, সমর্থকরা কি বলছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে তাদের প্রতিক্রিয়া? মাকসুম, আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম যে আসনে জামাত কিংবা ১১ দলীয় যে জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন, তারা নিজ নিজ আসনে তাদের কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমনটা আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনও দেখছিলাম, মিষ্টি বিতরণ চলছে। আমরা একটু এই মুহূর্তে যেতে চাই মগবাজারে জামায়াত ইসলামের কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ নিশান। নিশান, আমাদেরকে জানাবেন মগবাজারে জামায়াত ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান। এই মুহূর্তে আমরা আছি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে। আমরা কিছুক্ষণ আগে দুপুর নাগাদ কিন্তু জানতে পেরেছিলাম যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন এবং পাশে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু তিনি জুমার নামাজ আদায় করেছিলেন এবং জুমার নামাজ আদায় কিন্তু আমরা তার যে ব্যক্তিগত সহকারী তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিকাল 4:30 নাগাদ নির্বাহী পরিচালনা পরিষদের একটি মিটিং রয়েছে এবং রাত 8টা নাগাদ 11 দলীয় জোটেরও একটি মিটিং রয়েছে। এই দুটি মিটিংয়ের কথা কিন্তু আমরা জানতে পেরেছিলাম এবং যে বেসরকারিভাবে যে দুটি 95 আসনের ফলাফল ঘোষণা হয়েছে এবং সেইখানে কিন্তু 76 আসন পেয়েছে জামায়াতে ইসলামী এবং তারা কিন্তু আমরা যে এবং 11 দলীয় জোট এবং সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই যে তারা কিন্তু বেশ কিছু কারচুপির কথাও আমাদের জানিয়েছেন এবং তারা কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণের কথাও বলেছিলেন এবং সেই কারচুপি পর্যবেক্ষণ এবং বেসরকারিভাবে যে ফলাফলটি এসেছে সেটি নিয়ে কিন্তু তারা বেশ কিছু অভিযোগ করেছিলেন। সে অভিযোগের বিষয়ে আসলে তারা কোনো ব্রিফিং করবেন কিনা বা সাংবাদিকদের সাথে তারা কোনো কথা বলতে চান কিনা সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আনুষ্ঠানিকভাবে ইসিতে যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবেই তারা জামায়াত ইসলাম কোনো ব্রিফিং করতে পারে বলে আমরা জানতে পেরেছিলাম এবং সেই ব্রিফিং আসলে তারা দেশের মানুষের উদ্দেশ্যে কি জানাতে চান এবং তাদের যে পর্যবেক্ষণ এবং বিভিন্ন আসনে কারচুপির যে বিষয়গুলো আছে সেগুলো আসলে কিভাবে বলবেন এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে তারা যে দুটি মিটিং আছে সেই মিটিংয়ের পরবর্তীতেই তারা তাদের যে কর্মসূচি এবং আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি জানাবেন। এই মুহূর্তে রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ নিশান যুক্ত হয়েছিলেন মগবাজার বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে। এই মুহূর্তে একটু যেতে চাই গুলশানে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ব্রিফিং করছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম খুন, হামলা মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের উপর অনেক শহীদের ত্যাগ সংগ্রামের উপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। এটা হচ্ছে যে আজকে চেয়ারম্যান সাহেবের কোনো প্রোগ্রাম আছে কিনা, আমি শুনতে পাচ্ছি যে স্থায়ী কমিটিতে বৈঠক হওয়ার কথা আছে, সেটা কখন নাগাদ হতে পারে? আপনি দুঃখজনকভাবে আমি এই বিষয়ে অবগত নই, আমি জানলে পরে জানাবো। সেটা হচ্ছে যে সরকার গঠনের যে প্রক্রিয়া, শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই বিষয় নিয়ে কোনো সরকারের তরফ থেকে বা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স বা কোনো সময়সূচি? আমি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ার সাথে একেবারেই সম্পৃক্ত না, আমি অবহিত না, আমি অবহিত হইনি। যদি আমি অবহিত হই আমি আপনাকে জানাবো। প্রত্যাশার চ্যালেঞ্জ তৈরি হলো কিনা? It's the victory of the people of Bangladesh, and we are very confident this democratic transition will ensure a free land again where every citizen's rights and freedoms will be protected, and together we're going to ensure inclusive development, human rights, rule of law and freedom of expression for Bangladesh to complete this democratic transition through free, fair and credible elections that everyone anticipated, and we want that this will stand as the empowerment of the people. Thank you.
সরাসরি যুক্ত ছিলাম গুলশানে, সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আবারও যাচ্ছি মাকসুমের কাছে। মাকসুম, আমরা দেখছিলাম গুলশানে যুক্ত হয়েছিলাম, সেখানে মাহদি আমিন বলছিলেন যে এই যে বিএনপির নিরঙ্কুশ বিজয়, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের বিজয়। ভবিষ্যতে বিএনপি সরকার চেষ্টা করবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার বজায় রাখতে। গণতান্ত্রিক যাত্রার কথা বলা হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের হাতে রিপোর্ট রয়েছে, আপনার কাছে আবারও ফিরবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেই একটি রিপোর্ট রয়েছে সেটা দেখব। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের যে সংস্কৃতি তা থেকে বের হয়ে আসার পরামর্শ তাদের। বুলবুল রেজার রিপোর্ট দেখে নেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন অনুষ্ঠিত হল গণভোট। এবারে নির্বাচনের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে আসছিল নির্বাচন কমিশন। গত 1.5 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান সময় প্রশ্ন উঠেছে। এ সময় সারা দেশে মব ভায়োলেন্স, প্রকাশ্যে গুলি করে হত্যা, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। নির্বাচনের পর কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নাকি আগের মতোই থাকবে, এমন প্রশ্ন ছিল জনমনে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত সরকার এলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, তবে সেটি নির্ভর করবে কতগুলো বিষয়ের উপর। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে না। মাঠের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের যে বাস্তবতা, মাঠের যে চ্যালেঞ্জগুলো আছে, তার সূত্র ধরে করণীয়র জায়গাটা সরকারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আলাপ আলোচনার মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবে। সরকারের নির্দেশে কাজ করতে গেলেই তখন আবার আগের মতো বিতর্কের অবস্থা সৃষ্টি হবে, কিংবা একটা বিতর্কিত ভূমিকা সৃষ্টি হওয়ার যথেষ্ট সেই সংখ্যাটা থাকে। এবং তখন যখনই বিতর্ক সৃষ্টি হবে তখনই পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি হবে। সরকার যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, তাহলে পরিস্থিতি আগের মতোই থাকবে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। রাজনীতিবিদদের দায়িত্বটাই প্রথম। একজন সে পুলিশের আইজি থেকে নিয়ে, থানার দারোগা থেকে নিয়ে একজন কনস্টেবল, একজন জেনারেল থেকে নিয়ে একজন সৈনিক, তারা কাজ করবে নির্বাচিত সরকারের অধীনে। সরকার যদি তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে, এমন মত বিশ্লেষকদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। 24-এর গণঅভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 18 মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপিও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলে উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়াও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনের কিন্তু চোখ ছিল বাংলাদেশের এই নির্বাচনের দিকে। আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হয়। বাংলাদেশের পথে পথে আনন্দ উল্লাস। শেখ হাসিনা সরকারের পতনের পর হওয়া নির্বাচন ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। মহা আনন্দে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে মাত্র 2-1টি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদুলু। গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্র ঘুরে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি। অনেকেই 2008 সালের পর এই প্রথমবার ভোট দেন। তাদের স্বপ্ন, নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণনার ভিত্তিতে বিবিসি, আল জাজিরা, সিএনএনের মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও সাংবাদিকরা ভোট কেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির জয়কে বিশাল জয় আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যম ডন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আমরা একটু সরাসরি চলে যেতে চাই নির্বাচন কমিশন ভবনে। কথা বলছেন ইসি সচিব, সেখানে শুরু করি। সম্মানিত আমার মিডিয়া সহকর্মী ভাই বোনেরা, আপনাদের ধৈর্যের জন্যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা গত অলমোস্ট 48 ঘন্টা আমাদের সাথে নিরলসভাবে থেকেছেন এবং আমাদের কভারেজটা দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিশনের পক্ষ থেকে। আমরা এবার জানেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 5-9
6.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। জি 60.26। ঠিক আছে, পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন, বা 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গ্রেজুয়েটটা পাবলিশ করব, এই প্রশ্নটা এটা আমরা আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে, আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব। এখনও পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে, ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার। এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে। কাজেই আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই, আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই, আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস যে এই গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেটের অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট কত হয়েছে। আমি শতকরাটা বলেছি। হ্যাঁ ভোটের পক্ষে মানুষ পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,80,74,429 জন। আমি আবারও বলছি 4,80,74,429 জন। না, আবার বলবো? ঠিক আছে, বলতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন 4 কোটি, আমি বরং সংখ্যাটা হিসেব করে আপনারা বোধহয়, হ্যাঁ গুড, থ্যাংক ইউ, 429। না 2,25,65,627। 2,25,656,27, 2,25,65,627।
জন না বলেছেন, আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। আমরা এখন এই তথ্যটা জানাবার ব্যবস্থা করব যথাযথ পক্ষতায়। শতাংশের পার্থক্যটা হচ্ছে, আমি বলেছি যে চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। স্যার, গণভোটের হ্যাঁ কত পার্সেন্ট, না কত পার্সেন্ট? এটা থেকে এটা একটু ভাবা, একটু আপনার কষ্ট করে নিয়েন। এগুলোর মাইনর ডিটেলসটা আরও পরে। আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। আপনারা শুনেন, এইগুলো অনেকভাবে ডাটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে, তাৎক্ষণিকভাবে তো এটা হবে না। তবে আপনাদের সেজন্য বলছি যে এই ডেটাগুলো পাবেন, আমরা তো এই জিনিসগুলোকে কম্পাইল করব। আমাদের বললাম তো যে আপনার রিটার্নিং অফিসারের কাছ থেকে যে আপনার যে ফাইনাল অ্যাপ্রুভাল যে শিটটা আসবে, সেটার সাথে আমাদের এই বার্তা শিটের আবার মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। কেন একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সচেতনতা এবং গুরুত্বটা সবচেয়ে ভালো। তড়িঘড়ি করে কোনো কিছু জিনিস না বলাটা, বিশেষ করে এই সমস্ত জিনিস দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। কাজেই আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যখনই যে কোনো স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে এই নির্বাচন সম্পর্কে বলবো, আমরাও তো দিতে চাই স্ট্যাটিস্টিক্স, কেননা এটা নিয়ে চর্চা হোক। আমরাও তো চাই যে আপনারাও জানেন, আপনারাও ব্যাখ্যা করেন, যাতে আমরা ভবিষ্যতে ভালো থেকে আরও ভালো করতে পারি। আমি আপনাকে বলে, এটা শোনেন, আমার আজকের আলোচনাটা গতকালকের ভোট কেন্দ্রিক মাননীয় এখানে সম্মানিত সংসদ সদস্যদের কে শপথ করাবেন এটা বলার এখতিয়ার এই মুহূর্তে আমার নাই, আর আমি এটা বলতেও চাই না, কারণ আমার নেই এখতিয়ার। দ্বিতীয় একটা জিনিস, হ্যাঁ দুটো ভাই, আমাকে একটু একটা করে উত্তর দিতে বলেন। ইয়েস প্লিজ। ইংলিশ। Okay, definitely. I will take care of that. Please allow me so that I can respond to his question first, and then I will come back to you. As far as the issuance of the gadget, let us do it as soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my area and my competencies. I am ready to issue sign the gazette notification soon. The data is available with me. If it is coming in 2 hours time, it would be done in 2 hours 1 minute time. Thank you very much. Okay, just hold on. স্যার, একটা প্রশ্ন ছিল আমার, যে 50টা দল নির্বাচনে অংশ নিয়েছে, কয়টা দল জামানত হারিয়েছেন, এইটা কোনো অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলেছি এই সমস্ত ব্যাপারে তথ্য পরবর্তীতে দিব। আমি আপনাদেরকে সংখ্যাগত হিসাবটুকু এই মুহূর্তে দিচ্ছি, যাতে আপনারা এটা, কেন এগুলো নিয়ে অনেক কি বলে হবে, জামানত বাজেয়াপ্তের সাথে আরও অনেকগুলো শর্ত আছে, সেগুলো কোনটা কে কখন কতটুকু পূরণ করছেন এটা এই মুহূর্তে বলতে পারছি না, বলা যাচ্ছে না। সেজন্য এত অ্যানালিসিস যদি করতে পারতাম তাহলে তো অসুবিধাই ছিল না। তিনটা আসনে স্যার চিঠি দেওয়া হয়েছিল স্যার, একজন বলেন 260 আসন বলেন, সেটা কি 297 এর মধ্যে বলছেন স্যার? হ্যাঁ আচ্ছা, সবাই বলো, ফার্স্ট শুনে চিঠি দেওয়া হয়েছিল স্যার ফলাফল স্থগিত রাখার জন্য, কিন্তু শেরপুর দিকে দেখলাম যে আমরা ফলাফল দিয়ে দেওয়া হলো, কিন্তু চট্টগ্রামে 2টা আসনে ফলাফল স্থগিত, এটা কারণ কি স্যার? আপনার কারণটা আমি প্রথমেই বলে দিয়েছি। আপনি যদি না শুনে থেকে থাকেন, আপনার জন্য আবারও বলছি যে মাননীয় আদালতের নির্দেশনার কারণে চিটাগংয়ের, চট্টগ্রামের 2টো আসনের বিষয়ে বলা আমরা রেজাল্টটা জানাচ্ছি না। আচ্ছা, কে চিঠি দিয়েছে? বানানো আদালত? প্লিজ, কোথায় কে চিঠি দিয়েছে? কে চিঠি দিয়েছে ভাই? না, এগুলো ব্যাপার হচ্ছে, এগুলো যে যুক্তি তর্কের মধ্যে চলে যাচ্ছি আমরা কেন এই জিনিসটাকে যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি? আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটার ব্যাপারে কি আপনার কোনো দ্বিধা আছে?
আমি তো বললাম 297টার কথা বলবো, সেই চিঠির কথা আমি জানি না, আপনি কি বলছেন এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে, এটা আমরা তো বলেছি যে এই জিনিসটা আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দিচ্ছি। কাজে এটা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় আছে। ওকে 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 Okay, so I understand that. I promised to tell you it in English. There are restrictions from the Apex Court, and that's the reason we are not disclosing these results of 2 constituencies of Chittagong. Okay, so there is an embargo that we are not expected to publish the results, and that's the reason I do not want to disclose the results. Okay, you wanted to know the number of the seats that I have just announced in Bangla. English. I translate it for you. This is BNP. They are marking for 209 seats. Okay, 209. Bangladesh Jamaat-e-Islami, they 68. NCP 6. Bangladesh Khilafat Majlis 2. Islami Andolan Bangladesh 1. So sorry, I cannot translate the proper now. Gano Adhikar Parishad 1. Bangladesh Jatiyo Party 1. Gano Shanghati Andolan 1. Khilafat Majlis 1, and 7 independent candidates.